আসসালামু আলাইকুম। আমার একাদশ দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে পরিণীতি ও সুশাসন বিষয়ক অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পরিণীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক নীতিতে ছিলাম। তো সেই অধ্যায়টির 8টি পর্ব আমরা পূর্বে শেষ করেছি, জাতিসংঘের 2টি অংশ শেষ করেছি। আজকে জাতিসংঘের থার্ড পার্ট। পূর্বে আমরা অর্থাৎ গত ক্লাসের আগের ক্লাসে আমরা সাধারণ পরিষদ পড়েছি, গত ক্লাসে নিরাপত্তা পরিষদ পড়েছি। আজকে আমরা যে বাকি 4টি অঙ্গ সংগঠন আছে অর্থাৎ ইকোসক, অসি পরিষদ এবং আইসিজে বা আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়, এই 4টি পড়ব। অর্থাৎ আমরা আজকে এই 4টি পড়ব। তাহলে চলো শুরু করি। জাতিসংঘের সবথেকে বেশি সমাজসেবামূলক বা মানব কল্যাণমূলক যে অঙ্গ সংগঠনটি সেটি হচ্ছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, যেটাকে ইংরেজিতে ইকোসক, সংক্ষেপে ইকোসক বলা হয়ে থাকে। ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 54। এদের কার্যকাল 3 বছর। প্রতি 3 বছর অন্তর অন্তর 1/3 কান্ট্রি অর্থাৎ সদস্য রাষ্ট্র অবসর গ্রহণ করবে। বছরে অন্তত 3 বার অধিবেশন বসে থাকে নিউ ইয়র্কের জেনেভায়, নিউ ইয়র্ক শহরে অথবা সুইজারল্যান্ডের জেনেভায়। প্রত্যেক সদস্য একটি ভোট দিতে পারে। সংখ্যাগরিষ্ঠ ভোটে যে কোনো প্রস্তাব গৃহীত হয়ে থাকে। এর সহযোগী সংস্থা আছে মোট 15টি বিশেষ সংস্থা, 12টি কমিশন এবং 5টি সাব কমিশন। এই যে অতিরিক্ত যে বিশেষ সংস্থা, কমিশন, সাব কমিশন, এগুলো আমরা শেষের দিকে পাবো। যে জাতিসংঘের বিভিন্ন অ্যাফিলিয়েটেড যে সংগঠনগুলো আছে, যেমন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তারপর ইউনেস্কোর নাম তোমরা শুনেছ, ইউনিসেফ, এরকম অনেক আছে। তো সেগুলো হচ্ছে অর্থনৈতিক সামাজিক পরিষদের বিশেষ সংস্থা বা কমিশন বা সাব কমিশন এর অন্তর্ভুক্ত। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের যে অর্গানোগ্রাম সেটিকে 5 ভাগে বিভক্ত করা হয়েছে। সেখানে প্রথমটি হচ্ছে ইকোনমিক কমিশন ফর ইউরোপ, ইকোনমিক কমিশন ফর আফ্রিকা, ইকোনমিক কমিশন ফর ল্যাটিন আমেরিকা অ্যান্ড ক্যারিবিয়ান, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দি প্যাসিফিক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর ওয়েস্টার্ন এশিয়া। অর্থাৎ অঞ্চলভেদে 5টি অঞ্চলে বিভক্ত করে ইকোসক তার কাজগুলো সম্পাদন করে থাকে। এখন আমরা ইকোসকের কার্যাবলীগুলো দেখি। ইকোসক মূলত বিশ্ববাসীর জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য সচেষ্ট থাকে, বেকারত্ব কমানোতে ভূমিকা রেখে থাকে, সবার জন্য শিক্ষার ব্যবস্থা অর্থাৎ সর্বজনীন শিক্ষার ব্যবস্থার আয়োজন করে থাকে, মানব সমাজের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বৈষম্য দূর করে থাকে, সম্প্রীতি ও সৌহার্দ্যের দ্বারা বিশ্বশান্তি নিরাপত্তা নিশ্চিত করে থাকে। ইকোসক খুব একটা গুরুত্বপূর্ণ না, জন্য তোমাদেরকে বলবো 2-এর জন্য পড়ে রাখতে। তোমাদেরকে বলে রাখি, ইকোসক আমরা 2-এর জন্য পড়ব। সাধারণত ইকোসক 1-এর জন্য আচ্ছা, এবার আমরা অসি পরিষদে আসি। অসি পরিষদ যেহেতু এখন কার্যকর না, তার জন্য অসি পরিষদ থেকে এখন আর কোনো প্রশ্নই আসে না। এটা আমাদের জন্য খুবই লেস ইম্পর্টেন্ট একটা অংশ, কিন্তু আমাদের জানার জন্য জানতে হবে যে 6টি অঙ্গ সংগঠনের একটি অঙ্গ সংগঠন হচ্ছে অসি পরিষদ। এর কাজ হচ্ছে এটি অসি এলাকাসমূহের শাসন, তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য জাতিসংঘের অধীনে আছে। এই অসি পরিষদ 1994 সাল থেকে এই পরিষদের কার্যক্রম স্থগিত আছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের আইসল্যান্ডে একমাত্র অসি এলাকা আছে। এর মূল কাজ হচ্ছে অসি এলাকার জনসাধারণের রাজনৈতিক, শিক্ষা ও সচেতনতার বিকাশ ঘটানো এবং তাদেরকে স্বাধীনতার জন্য প্রস্তুত করা। এখন চিন্তা করে দেখো তো, বর্তমান বিশ্বে যে 193 বা তার অধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে, তাদের কোনো একটা অংশ যারা স্বাধীনতাকামী, তাদেরকে যদি অন্য একটা বহিস্থ বা আন্তর্জাতিক কোনো সংগঠন স্বাধীনতার পাইয়ে দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত করে, এটা কি কোনো সার্বভৌম রাষ্ট্র মেনে নিবে? কেউ মেনে নিবে না। যার জন্য এটা এখনকার দিনে অচল হয়ে গিয়েছে, এটার কোনো কার্যকারিতা নেই। অর্থাৎ স্বাধীনতার জন্য জাতিসংঘ যেহেতু শান্তি রক্ষায় কাজ করছে, তাই স্বাধীনতার জন্য যে কাজটা করা, এটা যেহেতু বিতর্কিত একটা বিষয়, তার জন্য এখন এই পরিষদটার কাজগুলো দিন দিন অপ্রয়োজনীয় হয়ে পড়েছে। তো আমাদের জন্য সেই হিসাবে অসি পরিষদ অগুরুত্বপূর্ণ। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইউএনের অঙ্গ সংগঠন, সেটি হচ্ছে আন্তর্জাতিক আদালত। বিশ্বের আন্তর্জাতিকভাবে যে কটা আন্তর্জাতিক আদালত আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা, মোট 15 জন বিচারপতি দ্বারা এই আদালত গঠিত হয়। এদের প্রত্যেকের মেয়াদ হচ্ছে 9 বছর করে। এর সদর দপ্তর হচ্ছে হেগ, নেদারল্যান্ডের রাজধানী হেগ।
আন্তর্জাতিক আদালতের কার্যাবলীগুলো হচ্ছে দেখো, আন্তর্জাতিক আইনের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের নিষ্পত্তি করা, আন্তর্জাতিক বিরোধের ক্ষেত্রে জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র আন্তর্জাতিক আদালতে বিচার প্রার্থী হতে পারে। এই আদালত রায় প্রদান করতে পারে কিন্তু রায় কার্যকর করতে পারে না। রায় কার্যকর করার ক্ষেত্রে তাকে সিকিউরিটি কাউন্সিলের সাথে কাজ করতে হয়। আর নিরাপত্তা পরিষদ রায় কার্যকর করে থাকে, অর্থাৎ সিকিউরিটি কাউন্সিল হচ্ছে রায়টা কার্যকর করে থাকে। এখন আমরা সর্বশেষ অঙ্গ সংগঠন অর্থাৎ সচিবালয় সম্পর্কে জানব। এটাকে আমরা জাতিসংঘের কেন্দ্র বলতে পারি। একজন মহাসচিব এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীদেরকে নিয়ে জাতিসংঘ সচিবালয় গঠিত হয়। প্রথম মহাসচিব ছিলেন তিনি দপ্তরের পরিচালক, প্রধান মহাসচিব হচ্ছেন সেই দপ্তরের পরিচালক এবং জাতিসংঘের মুখপাত্র বা স্পোকম্যান আমরা বলবো, অর্থাৎ জাতিসংঘকে মূলত কিন্তু এই মহাসচিবই রিপ্রেজেন্ট করে থাকে। জাতিসংঘ প্রদত্ত কোনো জাতিসংঘের সিদ্ধান্ত সংক্রান্ত কোনো বিবৃতি দেওয়ার প্রয়োজন হলে সেটা কিন্তু উনি প্রেজেন্ট করে থাকে। এই পদের মেয়াদ হচ্ছে 5 বছর। নিরাপত্তা পরিষদের সুপারিশ সহ সাধারণ পরিষদের 2/3 ভোটে তারপর এই পদের যে পরিচালক তিনি নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ এই দুইটা নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ উভয় যার ক্ষেত্রে ইতিবাচক হবে শুধু সেই মহাপরিচালক হতে পারে। জাতিসংঘের প্রধান মহাসচিব এখানে প্রধান হবে না, এখানে প্রথম হবে। প্রথম প্রধান মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগ ভ্যালি, আর বর্তমান মহাসচিব তোমরা জানো পর্তুগালের আন্তোনিও গুতারেস। নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত একমাত্র জাতিসংঘের মহাসচিব হচ্ছে দুইজন মহাসচিব পেয়েছে। একজন হচ্ছে সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড, আর একজন হচ্ছে কফি আনান। আর এখন আমরা বর্তমান জাতিসংঘের যিনি মহাসচিব তার সম্পর্কে একটু জেনে নেই। তার নাম হচ্ছে অ্যান্তোনিও গুতারেস। তিনি যোগদান করেন 13 অক্টোবর 2016 এবং 2020 পর্যন্ত এখন কর্মরত অবস্থায় আছেন। জাতিসংঘের তৎপরতার প্রাণকেন্দ্র তিনি জাতিসংঘের মুখপাত্র। নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে তিনি 5 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন। এখন আমরা মহাসচিবের ক্ষমতা ও কার্যাবলীগুলো দেখি। জাতিসংঘের মহাসচিবের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা এবং কার্যাবলী আছে। যেমন ধরো, জাতিসংঘের প্রশাসনিক প্রধান তিনি জাতিসংঘের মহাসচিব। প্রশাসনিক যত কাজ আছে সব ধরনের কাজ তিনি পালন করেন। সচিবালয় পরিচালনা নিয়ন্ত্রণ করা তার প্রাথমিক দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে তার আর্থিক ক্ষমতা আছে। জাতিসংঘের আর্থিক বাজেট তৈরি করা, সদস্য রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্ত চাঁদা অর্থ সংগ্রহ করা এবং জাতিসংঘের ব্যয় নিয়ন্ত্রণ করা দায়িত্ব মহাসচিবের। তিনি সাধারণ পরিষদ এবং একই সাথে নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক সামাজিক অর্থাৎ ইকোসক, অসি পরিষদ, এই সবগুলোর কিন্তু মূল প্রশাসনিক প্রধান হচ্ছেন এই সচিবালয়। আর ওনার কিছু রাজনৈতিক ক্ষমতা আছে, সেগুলো হচ্ছে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বিঘ্ন সৃষ্টিকারী বিষয় সম্পর্কে তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেন এবং জাতিসংঘ সনদের 99 নং অনুচ্ছেদে মহাসচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে এই সংক্রান্ত। ফলে মহাসচিব একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয়, অর্থাৎ রাজনৈতিক বিষয়গুলোতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রাখতে পারেন। এরপর তিনি অধিবেশন আহ্বান করতে পারেন। তিনি জাতিসংঘের বেশিরভাগ সদস্য রাষ্ট্র অথবা নিরাপত্তা পরিষদের অনুরোধ ক্রমে সাধারণ পরিষদের বিশেষ জরুরি অধিবেশন আহ্বান করেন। তিনি বার্ষিক যে প্রতিবেদন 5 হচ্ছে বার্ষিক প্রতিবেদন। মহাসচিব প্রতি বছর সাধারণ পরিষদের সভায় সংগঠনের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন এবং এরপর ভিত্তি করে সংগঠনের বার্ষিক কার্যাবলী মূল্যায়ন হয়ে থাকে। 6 হচ্ছে নিরপেক্ষতা। জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং কোনো পক্ষের প্রতি কোনো প্রকার পক্ষপাতিত্ব করবেন না। 7 হচ্ছে তিনি আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগ দিয়ে থাকেন। তারপর 8 হচ্ছে তিনি কর্মচারী নিয়োগ দিয়ে থাকেন, যে সাধারণ পরিষদের কর্তৃক অনুমোদিত বিধি মোতাবেক সচিবালয়ের সব কর্মকর্তা মহাসচিব কর্তৃক নিযুক্ত হয়ে থাকে। এটা জাতিসংঘ সনদের 101 নং ধারা অনুযায়ী। একই সাথে 9 নম্বর হচ্ছে তিনি নজরদারি করেন। তিনি স্বায়ত্তশাসিত অঞ্চলের অর্থনৈতিক শিক্ষার বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর রাখার মাধ্যমে মহাসচিবের দায়িত্ব পালন করেন। 10 হচ্ছে তিনি বিভিন্ন চুক্তির জিম্মাদার। আন্তর্জাতিক যত সন্ধি চুক্তি হয় এগুলো সব দায়ভার তাকেই নিতে হয়। এরপর হচ্ছে তিনি মধ্যস্থতাকারী। তিনি যে কোনো আন্তর্জাতিক বিরোধী সুষ্ঠু সমাধানের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব নিজে কিংবা তার নিয়োগকৃত কোনো কূটনৈতিক মাধ্যমে মধ্যস্থতাকারীর বিশেষ ভূমিকা পালন করতে পারেন। যেমন জাতিসংঘের 5ম মহাসচিব নিজেই ইরাক যুদ্ধ মীমাংসার উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং 2 পক্ষের আলোচনার ব্যবস্থা করে যুদ্ধবিরতিতে সক্ষম হন। নৈতিক দায়িত্ব। বিশ্ব মানবাধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। প্রয়োজনে তিনি এই উদ্দেশ্যে আন্তর্জাতিক সহযোগিতাও কামনা করে থাকেন। আর এছাড়া তার আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, যেমন জাতিসংঘ মহাসচিব জোট নিরপেক্ষ আন্দোলন আমরা পড়েছিলাম, ন্যামের শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকেন এবং বক্তব্য দিয়ে থাকেন।
তো মূল কথা হচ্ছে জাতিসংঘের মহাসচিব আসলে এই সংস্থার একজন আদর্শের প্রতীক, বিশ্ব মানবতার প্রতীক, বিশেষ করে দারিদ্র এবং অরক্ষিতদের একজন তিনি মুখপাত্র। তিনি একই সাথে কূটনীতিক এবং প্রচারক কর্মকর্তা, মুখ্য কার্যনির্বাহী। তিনি জাতিসংঘ সনদকে মহাসচিব সংস্থার মুখ্য প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। তিনি নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘের অন্যান্য সংস্থার ন্যস্ত অন্যান্য সব কাজ সম্পাদন করেন। মহাসচিব কোনো বিষয়কে আন্তর্জাতিক শান্তি নিরাপত্তার প্রতি হুমকি বলে মনে করলে সেটি নিরাপত্তা পরিষদকে সেই বিষয়ে কিন্তু কাজ করতে হয়, এবং তার এই নির্দেশনা কিন্তু আমরা বুঝতে পারি যে তার ক্ষমতা এবং তার ক্ষমতা কার্যাবলীর ব্যাপকতা আমরা এই সম্পর্কে উপলব্ধি করতে পারি যে তিনি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জাতিসংঘের ক্ষেত্রে। তো আমাদের মোট 6টি যে অঙ্গ সংগঠন ছিল সেগুলো সব আমাদের জানা হয়ে গেল। তাহলে সচিবালয়ের 9টি বিভাগ তোমাদেরকে একটু জানিয়ে দিই। সচিবালয়ের মোট 9টি বিভাগ আছে, যেমন দেখো এখানে সামাজিক বিষয় সংক্রান্ত বিভাগ, আন্তর্জাতিক গণসংযোগ সংক্রান্ত, অসিগিরি সংক্রান্ত, জাতিসংঘের অফিস ও মানবাধিকার বিভাগ, সম্মেলন সংক্রান্ত, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত, আইন সংক্রান্ত এবং সাধারণ প্রশাসন, আর্থিক প্রশাসন সংক্রান্ত বিভাগ আছে। এখন আমরা একটা 3 স্টার টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্নে টপিকে চলে আসছি, তাই বলবো বইয়ের মধ্যে এই টপিকটাতে 3 স্টার দিয়ে দাও। কারণ আমি এই চ্যাপ্টারটা যখন পড়াচ্ছিলাম তখন বারবার বলেছি যে কোনো অঙ্গ সংগঠন যখন আমরা পড়বো বা আন্তর্জাতিক সংগঠন পড়বো সেটার সাথে বাংলাদেশকে কানেক্ট করে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, হোক সেটা ওআইসি বা ন্যাম বা সার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন বা কমনওয়েলথ, এগুলি সবগুলির সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্কটা প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য আসে, যার জন্য জাতিসংঘের ক্ষেত্রেও কিন্তু আমরা বাংলাদেশের সাথে সম্পর্কটা দেখব। সদস্য রাষ্ট্র দেখো 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের 136তম সদস্যপদ লাভ করে। কততম দেখো? 136তম সদস্যপদ লাভ করে। কত তারিখে? এগুলি সব আমাদের লাগবে কিন্তু। 1974 সালের 17 সেপ্টেম্বর। আর 1972 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক নির্বাচিত হয়। 1974 সালের 25 সেপ্টেম্বর অর্থাৎ বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন, 25 সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দান করেন, অর্থাৎ তিনি একমাত্র ব্যক্তি যে কিনা জাতিসংঘে বাংলায় ভাষণ প্রদান করেছেন। এবার জাতিসংঘ ও বাংলাদেশের যে সম্পর্কটা সেই সম্পর্কে আমরা একটু জানি। প্রথমত বাংলাদেশ কিন্তু জাতিসংঘ সনদের প্রতি আস্থা প্রকাশ করে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ একটি শান্তিকামী রাষ্ট্র হিসেবে সংবিধানের 25 নং অনুচ্ছেদে বাংলাদেশ জাতিসংঘের প্রতি সমর্থনের আবশ্যকতা তুলে ধরেছে। বাংলাদেশ জাতিসংঘের আদর্শ কর্মসূচি বাস্তবায়নের জন্য সবসময় আস্থাশীল এবং সক্রিয়ভাবে সমর্থন করে যাচ্ছে। দ্বিতীয়ত, শক্তি প্রয়োগ নীতির বিরোধী বাংলাদেশ। জাতিসংঘ শান্তিতে বিশ্বাসী, বাংলাদেশ শক্তি প্রয়োগের নীতির ঘোর বিরোধী, অর্থাৎ বাংলাদেশও শান্তিতে বিশ্বাসী। এই যে সিমিলার কেস, এই ক্ষেত্রে জাতিসংঘ আর বাংলাদেশ একাত্ম হয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। এবং একই সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বলা হয়েছে এদের সাম্রাজ্যবাদ, বর্ণবৈষম্যবাদ, উপনিবেশবাদ, সম্প্রসারণবাদের ঘোরতর বিরোধী। এরপর 3-এ আসি, শান্তিপূর্ণ সহ অবস্থান নীতি। জাতিসংঘ বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে শান্তি ও সৌহার্দ্যময় সম্পর্ক গড়ে তুলতে চায়। বাংলাদেশও বিশ্বের শান্তি স্থিতিশীলতার সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান নীতিতে বিশ্বাস করে থাকে। এবার 4 নাম্বার হচ্ছে পারমাণবিক শক্তি বিরোধী। বাংলাদেশ জাতিসংঘের পারমাণবিক শক্তি বিবর্জিত বিশ্ব গড়ার সংকল্পের সাথে অঙ্গীকারবদ্ধ, এবং তার প্রমাণ আমরা পাই যে আমাদের পাশেই পাকিস্তান বা ভারতীয় দুটি রাষ্ট্রই যখন পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, আমরা কিন্তু পারমাণবিক শক্তি অর্জন করার চেষ্টা করি নাই, কারণ আমরা জাতিসংঘের এই সনদের প্রতি আস্থা রাখি এবং এগুলো সমর্থন করে চলি। 5, দেখো জাতিসংঘের বিভিন্ন সংস্থার সদস্যপদ বাংলাদেশ লাভ করে। এটা আমি চার্টের মাধ্যমে দেখিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ যেগুলো, যে 10 মে 1972 IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের বাংলাদেশ সদস্যপদ লাভ করে। 17 মে 1972 WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। 20 মে 1972 আংটাডের সদস্যপদ লাভ করে। 20 জুন 1972 ILO বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। 19 অক্টোবর 1972 ইউনেস্কো বা ইউনাইটেড নেশন ইকোনমিক সোশ্যাল
ইকোনমিক সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। 17 সেপ্টেম্বর 1974 জাতিসংঘ আর কি অর্থাৎ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। আর 1979 থেকে 80 এই 2 বছর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে ছিল। তোমাদের মনে আছে যে নিরাপত্তা পরিষদের যে 15টি সদস্য তার মধ্যে 10টি সদস্য 2 বছরের জন্য অস্থায়ী সদস্য, যে 10টি অস্থায়ী সদস্য আছে তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়। তো বাংলাদেশও অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল 1979-80 এই সময়ে। আর 2003 সালে বাংলাদেশ WHO সভাপতির পদ অলঙ্কৃত করে। এরপর 6 নম্বর দেখো, সাধারণ পরিষদের সদস্যপদ লাভ। জাতিসংঘের সাথে বাংলাদেশের সম্পর্কটা কতটা উষ্ণ সেটা আমরা একটা প্রমাণ পাই 1986 সালে যখন জাতিসংঘের 41তম অধিবেশনে। সে সময় তৎকালীন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির আসন অলঙ্কৃত করেন। তারপর 7 হচ্ছে স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়ন এবং WHO এর সদস্যপদ লাভ। বাংলাদেশের জনগণের স্বাস্থ্য রক্ষা কার্যক্রম জাতিসংঘের অবদান খুবই প্রশংসনীয়। বাংলাদেশের অনুরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দেশে স্বাস্থ্য, খাদ্য, পুষ্টি ইত্যাদি উন্নয়নে বিশাল সাহায্য অনুদান প্রদান করেছে, এখনও করে যাচ্ছে। 2003 সালে বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সভাপতি পদ লাভ করেছিল এবং এটা বাংলাদেশের কিন্তু ইন্টারন্যাশনাল যে ইমেজ তার ক্ষেত্রে খুবই ইতিবাচক ছিল। এবং আরও কিছু আমরা গুরুত্বপূর্ণ পয়েন্টস দেখি যে 8 নম্বর, বাংলাদেশের কৃষি, যোগাযোগ এবং উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের পানি সেচ, বনায়ন, ভূমিক্ষয় রোধ, বন্যা নিয়ন্ত্রণের জন্য বৈষয়িক কারিগরি সাহায্য প্রদান, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তির উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ধনী দেশগুলো প্রভৃতি সাহায্য সহযোগিতা করে আসছে। 9, বন্যা, জলোচ্ছ্বাস, মহামারী মোকাবেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। অর্থাৎ আমাদের দেশ কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগময় দেশ। সেই হিসাবে বাংলাদেশে প্রতি বছর বন্যা, অতিবৃষ্টি, খরা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, টর্নেডো এইসব মহামারী লেগেই থাকে। তো জাতিসংঘ সংশ্লিষ্ট যে সকল সংস্থা আছে এবং জাতিসংঘের আহ্বানে বিশ্বের বিভিন্ন তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে। পৃথিবীর অন্য কোথাও এমন দুর্যোগ দেখা দিলেও কিন্তু জাতিসংঘের আহ্বানে বাংলাদেশ এগিয়ে যায়। 10 হচ্ছে বাংলাদেশের ভাষার মর্যাদা দান। পাশে দেখো একটা ছবি দেওয়া আছে হিলারি ক্লিন্টনের। এখানে দেখো ইউনেস্কো অ্যানাউন্সমেন্ট অফ 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। অর্থাৎ ইউনেস্কো আমাদের ভাষার জন্য যে 1952 সালে আমাদের দেশের ছেলেরা রক্ত দিয়েছিল এবং স্বাধীনতা অর্জনের পর 1974 সালের 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু জাতিসংঘের প্রথম বাংলায় ভাষণ দিয়েছিলেন এবং 1984 সাল থেকে জাতিসংঘের কার্যপ্রণালীতে বাংলা ভাষার ব্যবহার বিশ্বসভার তরফ থেকে বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে, যার জন্য জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে এবং বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে উন্নীত করেছে। বাংলাদেশ শান্তিরক্ষা মিশনের সদস্যদের সেবা, পুনর্গঠন তৎপরতায় মুগ্ধ হয়ে আমরা জানি যে সিয়েরা লিওনের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা, অর্থাৎ আমাদের ভাষাকে তারা তাদের দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এরপর আসি মুক্তিযুদ্ধের সময় মানবিক সহযোগিতা প্রদান। 1971 সালে যখন মুক্তিযুদ্ধের জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন প্রদান না করলেও কিন্তু ভারতের যারা আশ্রয় নিয়েছিল অর্থাৎ শরণার্থী তাদেরকে কিন্তু অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এগুলোর ব্যবস্থা করার মাধ্যমে সহযোগিতা করেছিল পরোক্ষভাবে। আর সবশেষে 12 হচ্ছে মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থী সমস্যা। 1991 সালে কিন্তু মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম এদেশে প্রবেশ করে। সেই দুর্দিনের সময় বিভিন্ন খাদ্যবস্তু অর্থাৎ যে ধরনের প্রয়োজনীয় জিনিসের সংস্থান করা, শরণার্থী থেকে নিজ দেশে ফিরে যাওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করা, এসব ক্ষেত্রেও কিন্তু জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাহলে আজকে আমরা পড়লাম জাতিসংঘের যে অন্য 4টি অঙ্গ সংগঠন আছে সেগুলো এবং বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ক। তো তোমরা বাসায় এগুলি নোট করে মন দিয়ে পড়বে। সবাই ভালো থাকবে। পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।